রাজধানীবাসীকে মেট্রো রেলের অভিবাদন। উত্তরা থেকে মিরপুর পর্যন্ত আনুষ্ঠানিক ট্রায়াল রান। কক্সবাজারে সাগরের বুকে দেশের সবচেয়ে বড় রানওয়ে নির্মাণ শুরু। 13 দিন এগিয়ে চিত্রনায়িকা পরিমণির জামিন শুনানি কাল। রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আইন ও সালিশ কেন্দ্রের আবেদন। নেট দুনিয়ায় প্রতারণার জাল, নানা কৌশলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। মামলা করতে অনীহা, অপরাধী রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। চার মাত্রার হারিকেন আইডার আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা। উপকূলে আছড়ে পড়ছে ঘন্টায় 240 কিলোমিটার বেগে। ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস। ভোরের সময় সঙ্গে আছি আমি সজল। মেট্রো রেলের স্বপ্ন এখন বাস্তব। বাংলাদেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেনের ট্রায়াল রান হলো। রোববার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধনের পর চলে রাজধানীর উত্তরা থেকে মিরপুর পর্যন্ত। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ডিসেম্বরে খুলে দেয়া হবে জনসাধারণের জন্য। স্বপ্নযাত্রার বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রাশেদ লিমন ও রাশেদ বাপ্পি, আর ছবি তুলেছেন সালাউদ্দিন লিয়া, মিজানুর রহমান ও বাবুল মিয়া। নতুন এক স্বপ্নযাত্রার শুরু। ঘড়ির কাঁটায় বেলা 11:50। ডিপো থেকে বেরিয়ে ভায়াডাক্টের পথে স্বপ্নের মেট্রো রেল। মিনিট দুয়েক বাদে সে মাহেন্দ্রক্ষণ। সবুজ পতাকার সংকেত যেন জানিয়ে দিল এগিয়ে যাও বাংলাদেশ। অগ্রযাত্রার এই পথের সারথি রাজধানীবাসীর দীর্ঘদিনের জমে থাকা আকাঙ্ক্ষা আর অপেক্ষা। শুরু হলো আনুষ্ঠানিক ট্রায়াল রান, আর বাকি কয়েকটা ধাপ। তারপরেই স্বপ্নটা ধরা দেবে হাতের মুঠোয়। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল 20.1 কিলোমিটার। এই পথে থাকবে 16টি স্টেশন। এরপর আরও 1.5 কিলোমিটার পথ যুক্ত করবে কমলাপুর। প্রথম দিনে এই আনুষ্ঠানিকতায় উত্তরা উত্তর, মধ্য ও উত্তরা দক্ষিণ পেরিয়ে গন্তব্য পল্লবী। প্রথম পর্যায়ে 6 মাসে এই পারফরমেন্স টেস্ট, 3 মাসের সমন্বিত ট্রায়াল, 5 মাসের যাত্রীবিহীন পরীক্ষা শেষে বাণিজ্যিক কার্যক্রম। সমান্তালে চলবে বাকি কাজও। আর এই কর্মযজ্ঞ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন 2022-এর বিজয়ের মাসে। সমালোচকরা সমালোচনা করবে, অপপ্রচার করবে, কিন্তু আমরা জবাব দেব কাজ দিয়ে। আগামী বছর জুনে আমরা পদ্মা সেতুর উদ্বোধন হবে। এরপর কর্ণফুলী শেখ মুজিবুর রহমান টানেল, এবং বছর শেষে ইনশাল্লাহ শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প MRT লাইন 6 তিনি নিজেই শুভ উদ্বোধন করতে পারবেন। প্রথম দিনের পারফরমেন্স টেস্টের গতি ছিল 25 কিলোমিটার। এক নতুন অগ্রযাত্রার শুভ সূচনা। শেষ হাসিটা হাসতে হয়তো অপেক্ষা করতে হবে আসছে বছর ডিসেম্বর পর্যন্ত। এই যাত্রায় প্রথম পর্বের এই আনুষ্ঠানিকতার শেষ প্রান্তে, অর্থাৎ 4.5 কিলোমিটার দূরে রয়েছেন সহকর্মী রাশেদ বাপ্পি। অবশেষে দৃষ্টি সীমানায় স্বপ্নের মেট্রো রেল। উত্তরার দিয়াবাড়ি ডিপো থেকে 11:52 যাত্রা করে প্রথমে উত্তরা উত্তর, পরে উত্তরা সেন্টার হয়ে ট্রেন পৌঁছায় উত্তরা দক্ষিণ স্টেশনে। ধীরে ধীরে স্বপ্ন ট্রেন এগিয়ে আসতে থাকে মিরপুরের পল্লবী স্টেশনের দিকে, আর একটু একটু করে অবসান হতে থাকে আশপাশের সুউচ্চ ভবনের ছাদে দীর্ঘ সময় ধরে অপেক্ষমান মানুষের প্রতীক্ষার। হুইসেল বাজিয়ে ট্রেনের ভেতর থেকে হাত নেড়ে এলাকাবাসীকে শুভেচ্ছা জানান পরীক্ষামূলক মেট্রো যাত্রার অংশীদারেরা। এলাকাবাসীও ফেটে পড়েন উল্লাসে। ট্রেনটা গেল তখন আমার খুব ইচ্ছা হয়েছিল ট্রেনটা উঠি, কিন্তু নেয়নি ট্রেনটা আমাকে নেয় নাই। এতদিন তো শুধু দেখেছি যে বাস্তবায়ন হচ্ছে যাই হোক, এখন চোখের সামনে দিয়ে মেট্রো রেল আপনার দৃশ্যমান হয়েছে। এখন মোটামুটি আমরা অনেক খুশি, খুবই ভালো লাগতেছে। বিকজ আমরা এটার জন্য কিন্তু কষ্ট অনেক করলাম। মেট্রো রেলের জন্য রাস্তাঘাটের যে অবস্থা ছিল আমরা অনেক কষ্ট করছি। এখন মনে হচ্ছে যে একটা বেটার ফিউচার হবে। 12:15 দিকে ট্রেন পৌঁছায় মিরপুরের পল্লবী স্টেশনে। এরপর কিছুক্ষণ অপেক্ষা শেষে ট্রেন আবার ফিরতি যাত্রা করে উত্তরার দিয়াবাড়ি ডিপোর উদ্দেশ্যে। এই জিনিসটা হয়েছে আমাদের মনে করেন এখন আসা যাওয়ার জন্য খুবই মনে করেন কি
ভালো হবে। মিরপুর থেকে হচ্ছে আপনার মসজিদ পর্যন্ত যেতে আগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতো। যদি একদম ফুললি কার্যক্রম শুরু হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে মানুষ 20 থেকে 25 মিনিটের মধ্যে মসজিদ যেতে পারবে। মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন আশার সঞ্চার করেছে রাজধানীবাসীর মনে। পাশাপাশি বৈদ্যুতিক ট্রেনের যুগে বাংলাদেশের এই প্রবেশে খুশি সারা দেশের আপামর জনতা। এবার আর চুপি সারে নয়, অনেকটা ঢাকঢোল পিটিয়ে হুইসেল বাজিয়ে রাজধানীবাসীকে অভিবাদন জানিয়ে গেল স্বপ্নের মেট্রো রেল। যদিও এই স্বপ্নযাত্রার পূর্ণতা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়, তবুও আজকের এই পরীক্ষামূলক যাত্রা বার্তা দিয়ে গেল উন্নয়ন, অগ্রগতি আর সম্ভাবনায় অপ্রতিরোধ্য এক বাংলাদেশের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে সাগরের বুকে দেশের সবচেয়ে বড় রানওয়ে নির্মাণের কাজ শুরু হলো। রোববার সকালে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে বৈশ্বিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে কক্সবাজারকে। বিমানের রিফুয়েলিং পয়েন্ট হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জেলাটি। এ সময় বিদেশিদের জন্য কক্সবাজারে আলাদা পর্যটন এলাকা তৈরি করা হবে বলেও জানান তিনি। কক্সবাজার দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। সাগর, পাহাড়, উপকূলীয় দ্বীপ আর বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত সমৃদ্ধ এই জেলার সামনে অবারিত সুযোগ আঞ্চলিক পর্যটন হাবে পরিণত হওয়ার। ভৌগোলিক অবস্থার ফলে কৌশলগত গুরুত্বে পুরো কক্সবাজারকে ঢেলে সাজানোর মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এটি বাস্তবায়িত হলে নীল জলরাশি ছুঁয়ে বিমান ওঠানামার সুযোগ তৈরি সময়ের ব্যাপার মাত্র। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন আমি ঘোষণা করছি। নান্দনিক এই প্রকল্প সহ পুরো কক্সবাজার ঘিরে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, এটি হবে অর্থনৈতিকভাবে লাভবান হবার নতুন সম্ভাবনা। পাশ্চাত্য থেকে প্রাচ্যে বা প্রাচ্য থেকে পাশ্চাত্যে যত প্লেন যাবে খুব স্বল্প সময়ে এখানে এসে নামতে পারবে, রিফুয়েলিং করতে পারবে, যেতে পারবে। আর পাশাপাশি আমাদের এত চমৎকার করে আমরা কক্সবাজারকে সাজাবার পরিকল্পনা নিয়েছি। আমাদের কক্সবাজার এটাকে আরও আধুনিক সুন্দর পর্যটন কেন্দ্র আমরা করব বিশ্বমানের। শেখ হাসিনা বলেন, ভবিষ্যতের কক্সবাজার হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তাই আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তুলতে বহুমাত্রিক পদক্ষেপ নিচ্ছে সরকার। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি, তাদের সাথে আমাদের যোগাযোগটা বাড়াতে হবে। যোগাযোগ হলে আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে। আমরা শুধু এই পশ্চিমাদের দিকে মুখ করে থাকবো না। এই যে মানে স্যান্ডি বিচ যাকে বলে, এটা খুব কম আছে পৃথিবীতে। সেখানে আমরা বিদেশিদের জন্য স্পেশাল জোন করে দেব, যেখানে শুধু বিদেশিরা আসতে পারবে এবং তারা যেতে পারবে। জাতির পিতাকে হত্যার পর ক্ষমতা দখলকারীদের শাসনামলে মানুষ উন্নয়নের মুখ দেখেনি বলেও আক্ষেপ সরকার প্রধানের। জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া এরা কেউই বাংলাদেশের স্বাধীনতাও বিশ্বাস করে না, বাংলাদেশের সাধারণ মানুষের উন্নতিতেও বিশ্বাস করে না। তাই যদি করতো তাহলে 12 বছরের মধ্যে আমরা যেটা করতে পেরেছি 21 বছরে তাহলে তারা করতে পারতো। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে নির্মাণের আনুষ্ঠানিক যাত্রায় খুশি জোয়ারে ভাসছে সৈকত শহরের মানুষ। আঞ্চলিক ও আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পর্যটন শিল্প বিকশিত হবে আন্তর্জাতিক মানে, সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান, এমন আশা স্থানীয়দের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারকে ঘিরে বাড়ছে স্বপ্ন ও পরিকল্পনার পরিসর। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিল্প সংশ্লিষ্ট সব খাতেই উন্মোচিত হওয়ার অপেক্ষায় নতুন দিগন্ত। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পর্যটন খাত। অর্থ বাণিজ্য ও কর্মসংস্থানের পাশাপাশি অঞ্চলভিত্তিক উন্নয়নের স্বপ্ন দেখছেন সৈকত শহরের মানুষ। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সাগরের সম্প্রসারণ কাজের উদ্বোধন হওয়ায় তাদের মাঝে বইছে খুশির বন্যা। আমাদের জন্য এত বড় উপহার আর হতে পারে না। এটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী করার জন্য ওনার চিন্তা এবং চেতনা। বিদেশি পর্যটকদের যে অবকাঠামোগত সুবিধা, তার প্রাথমিক কাজ হচ্ছে যে ইন্টারন্যাশনাল একটি এয়ারপোর্ট। কক্সবাজারের অর্থনীতি
শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব কিছুর মানোন্নয়ন ঘটবে। দেশের দীর্ঘতম রানওয়ে নির্মিত হলে কক্সবাজার বিমানবন্দর ঘিরে তৈরি হবে এভিয়েশন হাব, পরিণত হবে প্রাচ্য এবং পাশ্চাত্যের অন্যতম সেতু বন্ধনে। এমনটাই মনে করেন পর্যটন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইউএইতে হয়, যেমনটি হয় সিঙ্গাপুরে হয়, সেভাবেই আমরা আশা করছি যে আমাদের এই লোকেশনের জন্য অনেক এয়ারলাইন্সই এই রিফিলিংয়ের জন্য এখানে আসবে। এটা একটা রুট এবং এই রুটে আমাদের টেরিটরির মধ্যে ঢোকার পর থেকে আমাদের টেরিটরি ছাড়া পর্যন্ত প্রত্যেকটা বিমান কিন্তু একটা নির্দিষ্ট ওভারফ্লাইং চার্জ দিতে হয়। এটা থেকে আমরা একটা বড় ধরনের ইনকাম আছে। কক্সবাজার বিমানবন্দর ঘিরে সম্প্রসারিত রানওয়ের নির্মাণে 1569 কোটি টাকার পুরোটাই অর্থায়ন করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চিত্রনায়িকা পরিমণি প্রসঙ্গ, মাদক মামলায় 13 দিন এগিয়ে চিত্রনায়িকা পরীর জামিন শুনানি হবে মঙ্গলবার। তারিখ এগিয়ে আনতে হাইকোর্টের আদেশের পর এদিন ধার্য করেন জজ আদালত। তারা আইনজীবীর প্রত্যাশা ইতিবাচক আদেশ পাবেন তারা। এদিকে 3 দফায় পরীকে 7 দিনের রিমান্ডে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেছে একটি বেসরকারি মানবাধিকার সংগঠন। 3 দফা জামিন চেয়েও পাননি চিত্রনায়িকা পরিমণি। চতুর্থ দফায় জজ আদালতে জামিন চাইলেও শুনানির দিন ধার্য করা হয় 21 দিন পর 13 সেপ্টেম্বর। তাতেই ক্ষুব্ধ হন তার আইনজীবীরা, চান উচ্চ আদালতের হস্তক্ষেপ। পরীর আবেদনে 2 দিনের মধ্যে শুনানি করতে রুল জারি করে হাইকোর্ট। উচ্চ আদালতের আদেশ হাতে পাওয়ার পর তারিখ 13 দিন এগিয়ে আনে জজ আদালত। শুনানি হবে মঙ্গলবার। তার আইনজীবীরা বলছেন পরিমণি কেন জামিন পাওয়ার যোগ্য সে বিষয়টি ওই দিন তুলে ধরবেন তারা। সেই রুলের কপি বিজ্ঞ মহানগর দায়রা আদালতে পৌঁছে আছে। তার প্রেক্ষিতে বিজ্ঞ মহানগর দায়রা আদালত পরিমণি মামলার ফৌজদারি মিস মোকদ্দমাটি নিষ্পত্তি করবেন মর্মে 31/8/2021 তারিখ দিন ধার্য করিয়াছেন বলে আমরা জানতে পেরেছি। এদিকে 3 দফায় এই চিত্রনায়িকাকে 7 দিনের রিমান্ডে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন একটি বেসরকারি মানবাধিকার সংগঠন। স্বপ্রণোদিত হয়ে চাওয়া হয় আদেশ। আদালত বলেছেন জামিন শুনানির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোর্টকে দৃষ্টি আকর্ষণ করা হলে কোর্ট বলেছে যে যেহেতু এই বিষয়ে একটা জামিনের প্রেয়ার আছে এবং কোর্ট রুল দিয়েছে, এই রুলগুলো রিটার্ন আসার পরে কোর্ট এই বিষয়টা আবার দেখবেন এবং পরবর্তীতে কোন দিন শুনানি হবে সেই দিন ডেট আমাদেরকে জানাবেন। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করে র্যাব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। তারা বলছেন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ছাত্রদল। ছাত্র সংগঠন ছাত্রলীগ সরাসরি মোটরসাইকেল মহড়া দিয়ে দেশীয় অস্ত্র লাঠি সুটা নিয়ে আমাদের উপরে বিনা কারণে হামলা করেছে। হামলার দায় অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে ছাত্রলীগ। তাদের দাবি পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়াতে চায় ছাত্রদল। তাদের সমস্ত কর্মসূচি সাধারণত সহিংস কর্মসূচি হয়ে থাকে। নিজেদের মধ্যে বিভাজনে লিপ্ত থাকা এটিও তাদের সাংগঠনিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। এটির সঙ্গে ছাত্রলীগের দলীয় সাংগঠনিক কোনো সম্পৃক্ততার সুযোগ নেই, বরং সাধারণ শিক্ষার্থীরা তাদের মধ্যে যে অশুভ অপশক্তির মধ্যে প্রতিরোধের যে চেতনা রয়েছে সেই জায়গা থেকে তারা রাজনৈতিক প্রতিবাদ করেছে। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবিও জানিয়েছে ছাত্রদল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জিয়াউর রহমানের সমাধি ইস্যুতে সরগরম দেশের রাজনীতি। আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা ছড়ায় উচ্চ আদালতে। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন জিয়ার কবর সহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেবে সরকার। আর জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী। জিয়ার সমাধি নিয়ে বিতর্কের জেরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনের সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে আওয়ামী লীগ বিএনপিপন্থী আইনজীবীদের মুখোমুখি এই অবস্থান। এ সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে, উত্তেজনা ছড়ায় আদালত প্রাঙ্গণে। আওয়ামী লীগের আইনজীবীদের দাবি সমিতিকে রাজনৈতিক কার্যালয় বানাতে দেয়া হবে না। পাল্টা জবাব দিয়েছেন বিএনপির আইনজীবীরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এমন একজন বীর সেনানী এবং সফল রাষ্ট্রনায়ক সম্পর্কে তার চরিত্রে কালেমানোপনের যে অপচেষ্টা অতি সম্প্রতি
রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে করা হয়েছে সেটি অত্যন্ত বিভ্রান্তিমূলক এবং ইতিহাসের মীমাংসিত সত্যের বিকৃতি। জননেত্রী শেখ হাসিনার বক্তব্যকে কটূক্তি করিয়া যে বিবৃতি প্রদান করা হইয়াছে তা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বক্তব্য নয়। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মেজর জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে উল্লেখ করে ইতিহাস বিকৃতি আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে ভুল ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করিয়াছেন মাত্র। এদিকে জাতীয় সংসদ ভবনের মূল নকশার বাইরে জিয়াউর রহমানের সমাধিসহ সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আর আইনমন্ত্রীর প্রশ্ন, জিয়া প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা তা নিয়ে। বিএনপির জেনারেল সেক্রেটারি সাহেব নাকি বলেছেন তিনি জিয়াউর রহমানের লাশের ছবি দেখেছেন। তাকে চ্যালেঞ্জ দিচ্ছে, জিয়াউর রহমানের ছবি যদি আপনি দেখে থাকেন মৃত, তাহলে সেটা জাতির সামনে প্রকাশ করুন। ভারতে যাওয়া ছাড়া, জেড ফোর্স নামের একটা ভুয়া বাহিনী ছাড়া এই তার কর্মকাণ্ডে আমরা কখনো দেখি নাই যে তিনি মুক্তিযুদ্ধের চেতনা লালন করতেন। বিএনপির প্রতিষ্ঠাতার কবরে তার লাশ আছে কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রতারণার জাল ছড়ানো ইন্টারনেট দুনিয়ায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারকের সংখ্যা, বদলাচ্ছে ধরন। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও মোবাইল ফোনে ওত পেতে থাকা প্রতারকরা নানা কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের। হেয় প্রতিপন্ন করা হচ্ছে সামাজিকভাবে। পুলিশ বলছে, এই ধরনের ঘটনায় ভুক্তভোগীরা মামলা করতে অনীহা প্রকাশ করায় অনেক সময় অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয় না। বুলবুল রেজার রিপোর্ট। একটি রিক্রুটিং এজেন্সিতে কাজ করেন আহমেদুল কবির। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের ইমো নম্বর হ্যাক করে তার অসুস্থতার কথা বলে আত্মীয় স্বজন এবং ক্লায়েন্টদের কাছ থেকে হ্যাকাররা হাতিয়ে নিয়েছেন লাখ টাকা। আমাদের বিভিন্ন ক্লায়েন্টের কাছে ঠিক কণ্ঠটাকে অবিকল নকল করে টাকা চায়। এর মধ্যে আমাদের 3 জন ক্লায়েন্ট বিকাশ নাম্বার দিছে, ওই বিকাশ নাম্বারগুলোতে টাকা দিয়ে দিছে। এই ঘটনায় নাটোরের লালপুর থেকে ডিপ্লোমা প্রকৌশলী পলাশ এবং মুদি দোকানদার সাব্বিরকে গ্রেফতার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তদন্তে পুলিশ জানতে পারে দুজনই তাদের পেশা পরিবর্তন করে এখন যোগাযোগের জনপ্রিয় অ্যাপ ইমো হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে আসছে। চঞ্চল সাহা রাজধানীর কলাবাগান এলাকায় তার ইলেকট্রনিক ডিভাইস মেরামতের দোকান রয়েছে। একটি বিদেশি দূতাবাসের এক নারী কর্মকর্তা ল্যাপটপ ঠিক করতে দেন তার দোকানে। ল্যাপটপে থাকা ব্যক্তিগত ভিডিও ও ছবি চঞ্চল বিক্রি করে দেন পর্ন সাইটে। সে আমাকে হুমকি দিচ্ছিল যে আপনি টাকা দেন আমাকে, নাহলে এই নিউজগুলো কিন্তু পেপারে করে দিব, আপনার অফিসে সবাইকে জানিয়ে দিব। পুলিশ বলছে, গ্রাহকের ডিভাইসে থাকা ব্যক্তিগত ভিডিও নিজের দখলে নিয়ে তাদের ব্ল্যাকমেইল করে দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিল সে। পুলিশের তথ্য মতে সারা দেশে 2015 সালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে 232টি, 2016 সালে 206, 2017-তে 280, 2018-তে 373, 19 সালে 540টি এবং 2020 সালে 620টি। এছাড়া অনলাইনে বিভিন্ন অভিযোগে 2015 থেকে 2019 সাল পর্যন্ত মামলা হয়েছে 5000-এরও বেশি। আপনার ব্যক্তিগত ডিভাইসে ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত ছবি, ভিডিও এগুলি রেখে আপনারা কখনো মেরামত করতে দিবেন না। জিমেইল, গুগল ড্রাইভ অথবা ফেসবুক, মেসেঞ্জার এগুলি যখন আপনারা ইউজের শেষে আপনারা সাইন আউট করবেন। এই ধরনের ফাঁদ থেকে বাঁচতে ইন্টারনেট ব্যবহারে আরও সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বিচ্ছেদের পর সন্তান নিয়ে বাড়ছে আইনি জটিলতা, এতে ভুক্তভোগী হতে হচ্ছে শিশুদের। আইনজীবীদের পরামর্শ, বিচ্ছেদের সিদ্ধান্তের আগেই এ নিয়ে সুরাহা হওয়া উচিত। সমাজবিজ্ঞানীরা বলছেন, বিচ্ছেদই প্রভাব পড়ে সন্তানদের ওপর। এরপর আবার সন্তানের অভিভাবকত্ব নিয়ে দ্বন্দ্ব তৈরি হলে সামাজিকীকরণে দীর্ঘমেয়াদী ক্ষত তৈরি করে। আফজাল হোসেনের রিপোর্ট। পারিবারিক নানা টানাপোড়েনে বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটতেই পারে। দুজনের আলাদা থাকার এই প্রক্রিয়া বেশিরভাগ সময়ই হয় না সমঝোতার ভিত্তিতে। শুরু হয় কলহ, যার 90% গড়ায় আদালতে। আর যদি সন্তান থাকে, তা নিয়ে শুরু হয় নির্মম আইনি লড়াই। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন শিশুরা। সন্তান নিয়ে জাপান বাংলাদেশের 2 নাগরিকের আইনি যুদ্ধের সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশ ভারতের 2 নাগরিক দম্পতির সন্তান ইস্যু।
দুটি ক্ষেত্রেই সন্তানরা কার কাছে থাকবে তা নিয়ে টানা হ্যাসরা করতে দেখা গেছে। আইনজীবীরা বলছেন, সন্তানদের মুখের দিকে তাকিয়ে হলেও এসব বিষয়ে দুজনকেই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। বিচ্ছেদের আগে সন্তানরা কার কাছে থাকবে তারও ফয়সালা হওয়া উচিত। এই ছাড় দেওয়ার সাইকোলজিটা আমাদের নতুন যুগের লোকজনের নাই। দে থিঙ্ক যে এটা, আমি কাকে যেন সেদিন বলছি যে তুমি ভাবছো যে একে ডিভোর্স দিয়ে ভালো থাকবা, সেকেন্ড ম্যারেজ ইজ নেভার এ গুড ম্যারেজ। এটা আসলে লিগ্যাল সলিউশন থেকে প্র্যাকটিক্যাল সলিউশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আসলে এফেক্ট তো আসলে বাচ্চারাই হচ্ছে এবং তারা তো আসলে ডিসাইডও করতে পারে না, বুঝতেও পারে না কোথায় যাবে কি করবে। কিন্তু এটা যদি এমিকেবলি সেটেল করা যেত তাহলে সুবিধা হতো। আসলে কার কাছে থাকবে এটা কিন্তু মানুষ টু মানুষ ভ্যারি করে, যেটা আসলে কোর্ট ছাড়া নির্ণয় করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সমাজবিজ্ঞানীরা বলছেন, স্বামী স্ত্রীর কলহের বলি হয় সন্তানরা। প্রভাব পড়ে সামাজিকীকরণ প্রক্রিয়া সহ মনস্তত্ত্বে। তার ভিতরে এক ধরনের বিচ্ছিন্নতা বোধ ডেভেলপ করে। সে সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে, তার সংস্কৃতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করে। সাম্প্রতিক সময়ে বিয়ে বিচ্ছেদের হার বেড়েছে সন্তানদের অভিভাবকত্ব নিয়ে মামলার সংখ্যাও। গত বছর পারিবারিক আদালতে মামলা হয়েছে 8,500। এবছর এ সংখ্যা আরও বেড়েছে বলে মনে করেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 17 মাস ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় নানা কারণে আত্মহত্যার পথে পা বাড়িয়েছেন 201 জন শিক্ষার্থী। অনেকেই ভুগছেন মানসিক যন্ত্রণায়। শিক্ষাবিদ ও শিক্ষা গবেষকরা বলছেন, সনদ ও ফল নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সামাজিকীকরণে কোনো ভূমিকা রাখতে পারছে না বলেই শিক্ষার্থীরা এ ভয়াবহ সিদ্ধান্ত নিচ্ছেন। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীদের বিশেষ কাউন্সেলিং চালুর পরামর্শ মনোবিজ্ঞানীদের। আরও জানাচ্ছেন শাকির আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব। চলতি বছর তার চাকরিতে প্রবেশের কথা থাকলেও এখনো শেষ হয়নি শিক্ষা জীবন। এখন তার কপালে চিন্তার ভাঁজ। পারিপার্শ্বিক অবস্থায় আসলে মানসিক চাপ এত বেশি হয়ে যায় যে ক্যারিয়ার গোছানো সম্ভব হয়ে ওঠে না। যে একাডেমিক যে কার্যক্রমগুলো আছে সেগুলোতে ফোকাস করতে পারি না। একটা লম্বা সময় ধরে আমাদের ভোগাবে। শুধু সাকিবই নন, অতিমারি কোভিড-19-এর কারণে 2020 সালের মার্চ থেকে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। তাই ঘরবন্দি শিক্ষার্থীরা। এই সময়ে নিঃসঙ্গতা, মানসিক বিষণ্ণতা, আর্থিক ও সম্পর্কের টানাপোড়েন এবং বেকারত্বের কারণে অনেকেই ভুগছে ভয়াবহ মানসিক সমস্যায়। অনলাইনে কথা আর সরাসরি কথা বলার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। এর ফলে কিন্তু আমাদের মানসিকভাবে বিপর্যয়গ্রস্ত হচ্ছি আমরা সকলে। আত্মহত্যার পথেও পা বাড়াচ্ছেন অনেক শিক্ষার্থী। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের হিসাব বলছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত 17 মাসে 201 জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন। আত্মহত্যাকারীদের মধ্যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীই বেশি, সংখ্যায় 98 জন, কলেজ পড়ুয়া 38 জন, মাদ্রাসায় পড়ুয়া 12 জন এবং বিশ্ববিদ্যালয়ের 53 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণে কোনো ভূমিকা রাখতে পারছে না বলে শিক্ষার্থীরা আত্মঘাতী হচ্ছেন। বিভিন্ন ধরনের ডিজাস্টার হতে পারে, এখন কোভিড-19, কিন্তু আরেকটা হতে পারে, অন্য ধরনের হতে পারে, বন্যা, খরা হয়, বিভিন্ন কারণে, ভূমিকম্প, বিভিন্ন কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। তো এখন শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? যেমন শিক্ষার্থীদের মানসিকতা যাতে বিপদগামী না হয়, শিক্ষার্থীরা যাতে সঠিক পথে থাকে। যেমন একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে লেখাপড়াকে আনন্দদায়ক করা লাগবে, এটা হলো ইন জেনারেল। আর শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ কাউন্সেলিং চালুর পরামর্শ মনোবিজ্ঞানীদের। এই সময়টাতে আমরা যদি ভার্চুয়ালি হলেও যদি আমরা বন্ধু বান্ধবের সাথে একটু কানেক্টেড থাকি, তাহলে কিন্তু এটা ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হতে পারে। দীর্ঘদিন ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করতে না পেরে অনেক শিক্ষার্থী হতাশায় নিমজ্জিত হচ্ছেন। কেউ কেউ বেছে নিচ্ছেন আত্মহননের পথও। তাই দ্রুত সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সকলে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হারিকেন আইডার সবশেষ খবর জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাব তার কাছে। সাকি।
রিচার্ড, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে, প্রচণ্ড বাতাস হচ্ছে। এখন থেকে কয়েক ঘন্টা আগে যে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন আইডা লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত এনেছে, সেটির প্রভাব এখন ওই লুইজিয়ানা অঙ্গরাজ্য শুধু নয়, এই আশেপাশের যতগুলো অঙ্গরাজ্য আছে, টেনেসি, আলাবামা, ফ্লোরিডা, টেক্সাস, সব জায়গায় কিন্তু এর প্রভাব পড়েছে। তার কিছুটা প্রভাব নিউ ইয়র্কেও এসে পৌঁছেছে। নিউ ইয়র্কের আকাশও আজকে সারা দিন কিন্তু মেঘলা, এখন রাত, এবং সারাদিন আজকে কিন্তু আবহাওয়া বেশ শীতল ছিল বলা যায়। কিন্তু লুইজিয়ানা অঙ্গরাজ্য এবং তার আশেপাশের যে কয়েকটি অঞ্চল রয়েছে, সেই অঞ্চলে কিন্তু এই যে 4 মাত্রার যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের আঘাতে কিন্তু লণ্ডভণ্ড হয়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে আমরা ক্ষতির খবর নানান রকম জায়গা থেকে পাচ্ছি। এই ঘূর্ণিঝড়ের মধ্যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের বাতাসের ভয়াবহতার কারণে সেখানের বাড়ির ছাদ উড়ে গেছে, কোথাও গাড়ি উল্টে গেছে, কোথাও গাছ উপড়ে মানুষজনের উপরে পড়েছে, গাড়ির উপরে পড়েছে, কোথাও কোথাও জলোচ্ছ্বাস হয়েছে। এবং সেই জন্য কিন্তু লুইজিয়ানা অঙ্গরাজ্য সহ আশপাশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে নিম্নাঞ্চল, নিচের যে অঞ্চলগুলো আছে, সেই নিচের অঞ্চলগুলোতে কিন্তু বন্যার মতো দেখা দিয়েছে। কোথাও কোথাও আমরা গাড়ি ভাসতেও দেখেছি। এইরকম একটি অবস্থা আজকে যে আইডা যে হারিকেনটি আঘাত হানলো, এটি এমন একটি দিনে আঘাত এনেছে। আজকে থেকে 16 বছর আগে 2005 সালে ঠিক এই দিনে ক্যাটরিনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরও একটি বড় যে ঘূর্ণিঝড় হারিকেন, সেই হারিকেনটি ঠিক এই দিনেই আঘাত এনেছিল। এখন আবহাওয়ার পূর্বাভাস বলছে যে এখন যে গ্রীষ্মকাল চলছে, এই সময়টিতে কিন্তু মাঝে মধ্যেই হ্যারিকেন এবং ঘূর্ণিঝড় হবে। আমরা কিছুক্ষণ আগে লুইজিয়ানার কয়েকজনের সঙ্গে কথা বলেছি। আমরা কথা বলেছি যে এই যে দুর্যোগ, এই দুর্যোগের জন্য ইতিমধ্যে ফেডারেল গভর্নমেন্ট, এর আগে আমার সহকর্মীর রিপোর্টটিতে আপনারা দেখেছেন যে প্রেসিডেন্ট জো বাইডেন তিনিও কিন্তু এই ঘূর্ণিঝড়ের ভয়াবহর কথা তুলে ধরে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, এবং তিনি বলেছেন যে কীভাবে এই দুর্যোগ তিনি মোকাবেলা করছেন। পাশাপাশি লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর থেকে শুরু করে নিউ অরলিন্স শহরের মেয়র সবাই স্থানীয়ভাবে এই দুর্যোগ মোকাবেলায় কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলার যে সংগঠনগুলো আছে, তারাও কিন্তু গতকালকে থেকেই এই দুর্যোগ মোকাবেলায় কাজ করে গেছে। ইতিমধ্যে স্থানীয় নিম্নাঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের যে বাসিন্দা আছে, সেসব বাসিন্দাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। সেই অঞ্চলগুলোতে কিছু সংখ্যক বাংলাদেশি থাকেন, দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে কাজ করেন। রেড ক্রসের দুর্যোগ ব্যবস্থাপক লিনিয়া আহমেদ কিকির সঙ্গে আমরা গতকাল থেকেই যোগাযোগ রাখছি। তিনি আমাদেরকে আপডেট রাখছেন। তিনি বলেছেন যে সেখানে ইতিমধ্যে বাংলাদেশি যারা ঝড়ের কবলে পড়েছেন তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, এবং বিভিন্ন কমিউনিটি মানুষজনদেরকেও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন হোটেলগুলো সেখানে তারা সেই হোটেলগুলোতে তারা আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে। কিন্তু সবচেয়ে ভালো খবর হচ্ছে এটা যে 4 মাত্রার যে ক্যাটাগরির যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়টি এখন কিন্তু 3 ক্যাটাগরিতে রূপ নিয়েছে। কিছুটা তার যে শক্তি সেটা কমে এসেছে। এখন আমরা ক্ষতির খবরও পাচ্ছি, কিন্তু সুনির্দিষ্টভাবে কত মানুষ প্রাণহানি হয়েছে, কত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তার আপাতত এই মুহূর্তে তার সবিস্তারের তথ্য আমাদের কাছে জানা নেই। আমরা নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে রিচার্ড আপনার মাধ্যমে লুইজিয়ানা অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় এই ঘূর্ণিঝড়ের খবর, আরও আপডেট, আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে লুইজিয়ানা অঙ্গরাজ্যের যে আইডা হারিকেন তার সর্বশেষ পরিস্থিতি। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় হারিকেন আইডার সবশেষ খবরাখবর জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। দেখছেন ভোরের সময়। চলতি বছর ডেঙ্গুর নতুন ধরন সেরোটাইপ 3-তে আক্রান্ত হচ্ছেন বেশিরভাগ মানুষ। এ ধরনে শিশুদের অবস্থাই বেশি জটিল হয়ে পড়ছে। এমনকি এডিসের জীবাণুবাহী মায়ের দুধ পান করে শিশুদেরও আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। জিনোম সিকোয়েন্স করে এমন তথ্য দিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। এদিকে 24 ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন 1 জন, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 252 জন রোগী। আইসিইউ থেকে সাধারণ শয্যা, প্রতিটি আসনে এখন ডেঙ্গু আক্রান্ত শিশু। এমন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের।
গড়ে 8 থেকে 10 জন রোগী ঢাকা শিশু হাসপাতালে আসছে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে। চিকিৎসকরা বলছেন বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গুতে আক্রান্ত হলে হাসপাতালের কোনো বিকল্প নেই। ওনারা দেখে যে বল আপনার বাচ্চার তো কন্ডিশন ভালো না, আপনার 4টা ডোনার রেডি রাখেন আর হলো গিয়ে আইসিইউ রেডি রাখেন। যদি কখনো মনে হয় যে প্রস্রাবটা কমে যাচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়তেছে, বা মনে করেন ইমিডিয়েটলি হাসপাতালে আসতে হবে, হাসপাতালে আসতে যেন দেরি না হয়। এমন পরিস্থিতিতে ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং এর তথ্য উন্মোচন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। সংস্থাটি বলছে এবার বেশি ছড়িয়েছে সেরোটাইপ 3 ডেঙ্গু, যেখানে রোগীর পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। মায়ের বুকের দুধ পান করার মাধ্যমে শিশুদের আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে এ ধরনের। বিশ্লেষণকৃত নমুনা সমূহ পর্যবেক্ষণের মাধ্যমে জানা যায় উক্ত নমুনা ডেঙ্গু ভাইরাসের ডেনভি3 অর্থাৎ সেরোটাইপ 3 এর অন্তর্গত। নগর পরিকল্পনাবিদরা বলছেন ডেঙ্গুর ভয়াবহতার জন্য জনগণের অসচেতনতা যেমন রয়েছে, তেমনি সময় মতো উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন এপ্রিল মে থেকে যে উদ্যোগ নেওয়া দরকার বংশবৃদ্ধির, মশা বংশবৃদ্ধির নিধনে, সেটি যেমনি কার্যকর করছে না। যথোপযুক্ত মশক নিধনের ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে তাদের এবং সেই সঙ্গে নিয়মিততা পরিবীক্ষণে তাদের গাফিলতি রয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 28 আগস্ট থেকে সপ্তাহব্যাপী আবারও অভিযান শুরু করেছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দিন গড়ানোর সাথেই বাড়ছে টিকার SMS পেতে বিপুল সংখ্যক মানুষের অপেক্ষা উৎকণ্ঠা। নিবন্ধনের পরও টিকা না পাওয়া মানুষ এখন প্রায় 2 কোটি। এ অবস্থায় অপেক্ষমানদের টিকার প্রথম ডোজ পেতে সময় লাগবে 3 মাসের মতো। এদিকে সবশেষ 24 ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন 89 জন, মৃত্যু ছাড়িয়েছে 26,000। ফারুক ভে রবিনের রিপোর্ট। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে কোনো কোনো দিন প্রয়োগ হচ্ছে 5 লাখের বেশি টিকা, কিন্তু চাহিদার বিপরীতে এ সংখ্যাও যথেষ্ট নয়। রাজধানীর অনেক স্থানেই নিবন্ধনের পর কেউ 1 মাস, কারো বা অপেক্ষার পালা 1.5 থেকে 2 মাস। আসছে না টিকার জন্য SMS। গত মাসের 26 তারিখে 7 জনের জন্য নিবন্ধন করেছি, কিন্তু একজনেরও SMS এখনো আসেনি। রেজিস্ট্রেশন করার পর আমি টিকিট নিতে পারতেছি না, তো এর মধ্যেও তো আমি আক্রান্ত হতে পারি। গত মাসে করেছি, SMS আসেইনি, আমাদের পরিবারেরও কেউ পায়নি। আমরা তো টেনশনে আছি, কি পাবো না। দেশে এখন পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন 3,73 লাখের বেশি মানুষ। এর মধ্যে অন্তত 1 ডোজ হলেও পেয়েছেন এমন মানুষের সংখ্যা 1,81 লাখ। নিবন্ধনের পর টিকার অপেক্ষায় এখন প্রায় 2 কোটি মানুষ, অথচ দিনে প্রথম ডোজ দেওয়া হচ্ছে 2 থেকে 2.5 লাখ। এ হারে টিকা দেওয়া হলে বর্তমানে নিবন্ধিত ব্যক্তিদের প্রথম ডোজ নিশ্চিতই সময় লেগে যাবে 3 মাসের মতো। অন্যদিকে দেশে বর্তমানে টিকার মজুদ 66 লাখের মতো। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে সরবরাহ অব্যাহত থাকায় টিকার কোনো সংকট হবে না। সেক্ষেত্রে টিকাদান কার্যক্রমের পরিসর বাড়ানোর ভাবনা অধিদপ্তরের। কেন্দ্রের একটি নির্দিষ্ট সক্ষমতা আছে, সেই সক্ষমতা অনুযায়ী কিন্তু তারা SMS প্রদান করে। যে কেন্দ্রগুলো বা স্টেশনগুলো আছে সেগুলোর সংখ্যা কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। মহামারী থেকে সুরক্ষায় দেশের 80% মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করেছেন নীতি নির্ধারকরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চীন থেকে সিনোফার্মের আরও 3 লাখ টিকা নিয়ে দেশে পৌঁছেছে বিমান বাহিনী। রোববার সন্ধ্যা 6টার দিকে টিকা নিয়ে বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে এসে পৌঁছায় পরিবহন বিমানটি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে এই টিকা পাঠিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। সামরিক চিকিৎসা সেবা শাখার ডিরেক্টর জেনারেল অফ মেডিকেল সার্ভিসেসের কাছে টিকাগুলো হস্তান্তর করা হয়। এই 3 লাখ ডোজ টিকা সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মাঝে প্রয়োগ করা হবে বলে জানানো হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে 3 লাখ সিনোভ্যাক্সের টিকা দিয়েছে। আমরা গতকাল এই টিকাগুলো আনতে গিয়েছি এবং আজকে আমরা টিকাগুলো নিয়ে ফেরত এসেছি। মূলত বাংলাদেশ বিমান বাহিনী এই ধরনের হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স কোভিডের পর থেকেই করে আসছে। এ যাবৎ আমরা 8টি থেকে 9টি মিশন করেছি। এটা কিন্তু আর্ম ফোর্স টু আর্ম ফোর্স দিয়েছে। এই ভ্যাকসিনগুলো আমাদের আর্ম ফোর্সের যত ফ্রন্টলাইনার আছে তার পরিবারবর্গ সহ তাদেরকে দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে নতুন করে 10.5 কোটি টিকার চুক্তি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক। গতকাল বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এছাড়া দেশের প্রতিটি মানুষকে টিকার আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশের প্রতিটি মানুষকে আমরা টিকা দিব, প্রতিটি মানুষের জন্য আমরা টিকার ব্যবস্থা আমরা করব।
ইতিমধ্যে উনি অনেক টিকা উনি অলরেডি চুক্তি করেছেন টিকা আনার। আমরা চায়নার সাথে টিকা 7.5 কোটি টিকা আনার চুক্তি করেছি। আমরা ইতিমধ্যে নতুন করে আবার চুক্তি করা হয়েছে ডাব্লিউএইচওর সাথে 10.5 কোটি টিকা আনার চুক্তি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এটা করেছি। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও শুধুমাত্র আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার অজুহাতে অস্থির হয়ে উঠেছে দেশের ভোগ্যপণ্যের বাজার। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোজ্য তেল, চিনি এবং ডালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। অথচ এ মুহূর্তে দেশে ভোগ্যপণ্যের কোনো সংকট নেই বললেই চলে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের প্রতিটি গুদাম পণ্যের ঠাসা। রাস্তায় পণ্যবাহী গাড়ির সারিও রয়েছে। পণ্য সরবরাহে কোনো ঘাটতি নেই বললে চলে। তারপরও নানা অজুহাতে বাড়ছে অধিকাংশ ভোগ্যপণ্যের দাম। করোনার লকডাউন শুরু হওয়ার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে দেশের ভোজ্য তেলের বাজার। গত 1 বছরও নিয়ন্ত্রণে আসেনি তেলের দাম। 1 বছরে প্রতি মণ তেলের দাম বেড়েছে 1000 টাকার বেশি, আর গত 2 সপ্তাহে বেড়েছে অন্তত 300 টাকা। গত 2 সপ্তাহ আগের থেকে এখন আজকে 2 সপ্তাহে প্রায় 200 টাকা করছে। ফার্ম সুপার সোয়াবিনের উপরে বেড়ে গেছে। এখন দেখা যাচ্ছে আন্তর্জাতিক বাজার নাকি মাল শর্ট, রেট বেশি। চিনির বাজারেও একই অবস্থা। রপ্তানিকারক দেশ ব্রাজিল ও থাইল্যান্ডে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি হঠাৎ করে ভারতে চাহিদা বেড়ে যাওয়ায় দেশের বাজারে চিনির দাম বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। ইন্ডিয়াতে এখন প্রোডাকশন খুব ভালো ছিল, এখন ওরাও রেটটা বাড়াই দেওয়াতে আমাদের দেশে এখন চিনে আসাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এখন ইম্পোর্ট করতে গেলে অনেক 78-80 টাকা ইম্পোর্ট কস্টিং পড়ে। সেটার জন্য এখনও বাজারটা গত সপ্তাহে একটু বেড়ে আবার দাঁড়াইছে, হয়তো গ্র্যাজুয়ালি এটা আবার বাড়বে। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও ডালের দামও বাড়ছে। গত 1 সপ্তাহে সব ধরনের ডালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 7 টাকা পর্যন্ত। যেমন ডালের বাজার যেখানে 2200 টাকা গোটা ছিল, সেই মসুর ডালের বাজার নিয়ে গেল প্রায় 2800 টাকা। এমনকি সিলুপ ব্যবসায়ীরা কতগুলো জড়িত হয়ে গেল, যেগুলো 3000 টাকা পর্যন্ত সিলুপ বিক্রি হচ্ছে। তো মূলত আসলে এগুলো যদি কন্ট্রোল না করা হয় তাহলে বাজার অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা শতভাগ বেশি। চাহিদার কয়েক গুণ বেশি আমদানি এবং ক্রেতা না থাকায় কিছুটা স্বস্তি রয়েছে আদা, রসুন ও পেঁয়াজের বাজারে। পেঁয়াজ, আদা, রসুন সবগুলার বেচা বিক্রি কম এবং আমদানি বেশি হয়ে গেছে, সেই জন্য বেচা বিক্রি দামটা কমে গেছে। মূলত চট্টগ্রাম বন্দর এবং বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি হয় এসব ভোগ্যপণ্য। করোনার সংক্রমণে লকডাউন পুরোদমে সচল ছিল ভোগ্যপণ্যের এই আমদানি। বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর হওয়ায় এখানে কারসাজির মাত্রা তুলনামূলক বেশি। আর প্রধান কারসাজি থাকে বুকিং রেট নিয়ে। বিশেষ করে ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট বাড়লে তার পুরো প্রভাব এসে পড়ে এখানকার বাজারে, কিন্তু যখন দাম কমে তার কোনো প্রভাব এখানে পড়ে না বলে অভিযোগ ভোক্তাদের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। অস্বাভাবিকভাবে মুরগির খাবারের দাম বাড়ায় আর বাজারে মুরগি ও ডিমের দাম কমে যাওয়ায় চরম বিপর্যয়ের মুখে পড়েছেন মৌলভীবাজারের পোলট্রি খামারিরা। এতে জেলার ক্ষুদ্র ও মাঝারি অনেক খামারি দেনা পরিশোধ করতে না পেরে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। পোলট্রি অ্যাসোসিয়েশন বলছে ইতোমধ্যে 80% খামার বন্ধ হয়ে গেছে। এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকার খামারিদের প্রণোদনা দিচ্ছে। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্বল্প পুঁজিতে অধিক লাভজনক হওয়ায় দেশের অন্যান্য স্থানের মতো মৌলভীবাজারের বেকার শিক্ষিত যুবকরা 2005-06 সালের দিকে এ শিল্পের সাথে জড়িয়ে পড়েন। সে সময় জেলার প্রায় 300 ছোট আকারের পোলট্রি খামার দিয়ে যাত্রা শুরু হয়। 2012 সালের মধ্যে খামারের সংখ্যা দাঁড়ায় 700-তে। পরবর্তী সময়ে খামারের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে জেলায় নীরব বিপ্লব ঘটে এ শিল্পের। কিন্তু সরকারের উদাসীনতা এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে একের পর এক মুরগির খামার ও বাচ্চার দাম বাড়তে থাকে বলে অভিযোগ উঠেছে। এর সাথে যুক্ত হয় বড় পুঁজির শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগ, ফলে পুঁজি হারিয়ে নিঃস্ব অনেক ছোট খামারি। এছাড়া করোনার প্রভাবে বাজারে মুরগি ও ডিমের চাহিদা কমে যায়, সে সাথে পড়ে যায় দাম। অন্যদিকে পোলট্রি খামারের দাম কয়েক দফা বাড়ে। অনেকে দেনা পরিশোধ করতে না পারায় ব্যবসা গুটিয়ে নিয়েছেন। মুরগির চাহিদা কম, যার কারণে আমরা দেখা যায় যে 1000 বাচ্চা তুললেও আমরা প্রায় 20-30 হাজার টাকা লস পাওয়া লাগে। লোন লইয়া আপনার আগ্রাসিভ বিজনেস চলে, কিন্তু এখন যে সাম্প্রতিক সময়ে লাগিয়ে আপনার বিজনেসটা খুবই খারাপ, যার আপনার পোলট্রি বিজনেসটা এইভাবে ঋণ পরিশোধ করিয়া
কোনোভাবেই খামার পরিচালনা করা সম্ভব নয়। ইতোমধ্যে জেলার ৮০% পোল্ট্রি খামার বন্ধের দাবি করেছেন ব্যবসায়ী সমিতি। সম্ভাবনাময় এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে এই শিল্পটাকে ধরে রাখার জন্য এবং যুবকেরা স্ব কর্মসংস্থানে টিকে থাকার জন্য যদি ব্যাংকগুলো সহজ শর্তে ঋণ দেয় তাহলে এই শিল্প একটি সম্ভাবনাময় খাত আছে। আমরা মৌলভীবাজার জেলাতে 1708 জন পোলট্রি খামারিদেরকে আমরা প্রায় 2,21,00,000 আর্থিক নগদ প্রণোদনা প্রদান করেছি। জেলা প্রাণী সম্পদ বিভাগের দেয়া তথ্য মতে জেলায় 1708টি পোলট্রি খামার রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা যখন ইতিহাস, ঐতিহ্য বা অধিকার নিয়ে সরব, তখন জেলার রামগড়ে 23 পরিবারের শতাধিক গারো জনগোষ্ঠী অন্ন বস্ত্রের জন্য সংগ্রামে ব্যস্ত। তাদের মৌলিক অধিকারগুলো চাপা পড়েছে অভাব অনটনে। সরকার 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় 3য় শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করলেও এ সুযোগ থেকে বঞ্চিত গারো শিশুরা। খাগড়াছড়ি প্রতিনিধি জিতেন বড়ুয়ার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পার্বত্য জনপদ খাগড়াছড়িতে চাকমা, মারমা ও ত্রিপুরা ছাড়াও গারো সম্প্রদায়ের বসবাস বিগত 4 দশক ধরে। স্বাধীনতার পর থেকেই সরকার এ অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। কিন্তু পিছিয়ে পড়া গারোদের প্রতিনিধিত্ব করার মতো কেউ না থাকায় এই সম্প্রদায় বঞ্চিত হচ্ছে সরকারি সুযোগ সুবিধা থেকে। রামগড়ে বসবাসকারী গারো জনগোষ্ঠীর দিন কাটছে অভাব অনটনে। গারো শিক্ষার্থীরা লেখাপড়ার সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। আমাদেরকে কেউ কিছু দেও না, আর গেলেও বলে যে আজকে না, আগামীতে দেব বা সামনে দেব। ছেলেদের লেখাপড়ার জন্য কোনো সুযোগ পাওয়া যায় না, কোনো দিকে কিছু পাওয়া যায় না আমাদের। আমরা তো দিন আনি দিন খাই। এদের অনেক ছেলেমেয়েরা আছে, তারা ম্যাট্রিক পাস করেছে, ইন্টার পাস করেছে, কেউ ডিগ্রি পড়ছে, কিন্তু এদের কোনো চাকরি বাকরি কোনো রকমের সুযোগ সুবিধা সবকিছু থেকে এরা বঞ্চিত। 2017 সালে সরকার গারো সহ 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় প্রাক প্রাথমিক ও পর্যায়ক্রমে 3য় শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করে। কিন্তু খাগড়াছড়িতে গারো শিশুরা এখনো বঞ্চিত এই সুযোগ থেকে। আমি এ পর্যন্ত গারো ভাষার বই পাই নাই। আমরা গারো বই এখনো পর্যন্ত দেখিও নি। এ বিষয়ে কোনো সদুত্তর নেই প্রাথমিক শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের। তবে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বলছেন ভিন্ন কথা। পাঠ্যপুস্তক সরকারিভাবে যদি অনুমোদিত হয়ে থাকে বা এরকম থাকে, আমরা চেষ্টা করে এটা আমরা যাতে চালু করতে পারি সেটা ব্যবস্থা নেব। তাদের আত্মকর্মসংস্থানে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি, তাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকি। আমরা চেষ্টা করেছি তাদের ভাগ্যোন্নয়ন ফেরানোর জন্য। ভারত বিভাগের পর জেলার রামগড়ের চা বাগানে শ্রমিক হিসেবে কাজ করতে আসেন এখানকার গারো জনগোষ্ঠীর পূর্বপুরুষরা। সময় সংবাদ, খাগড়াছড়ি। জয়পুরহাটে চালককে খুন করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের সঙ্গে জড়িত 4 জনকে 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে ছিনতাই হওয়া অটোরিকশাটি জব্দ করে পুলিশ। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রামের বাসিন্দা মনোয়ারুল রোজগারের আশায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয়। পরদিন সকালে ঘোড়াঘাট থানায় একটি মরদেহের ছবি দেখে পরিবারের সদস্যরা মনোয়ারুলকে শনাক্ত করে। মনোয়ারুলের সংসার জুড়ে 2টি শিশু বাচ্চা আছে, সে তার বউ এখন কিভাবে এই সন্তান দুটি মানুষ করবে? আমার বাচ্চা যারা সুষ্ঠু বিচার হয়, আমি এক বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমি ন্যায় বিচার চাই সরকারের কাছে। এই ঘটনায় স্বজনরা থানায় মামলা করলে পুলিশ কল লিস্টের সূত্র ধরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 4 জনকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে পাঠিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আসামিরা স্বীকার করে যে পলাতক সবুজ এবং তারেক নামক 2 জন আসামি উক্ত অটোরিকশাটি ভাড়া করে নিয়ে হাকিমপুরে এসে তাকে চেতনানাশক জুস খাইয়ে ঘটনাস্থলে নিয়ে এসে শ্বাসরোধ করে হত্যা করে। গ্রেপ্তারকৃতরা 7-8 জনের একটি সংঘবদ্ধ ছিনতাই চক্র। এদের বিরুদ্ধে জয়পুরহাটের বিভিন্ন থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। সময় সংবাদ, জয়পুরহাট। বরিশালে গত 18 আগস্ট ইউএনওর বাসভবন চত্বরে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার পরবর্তী শুনানির দিন আগামী 2 সেপ্টেম্বর। রোববার সকালে বরিশালের সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এদিন ধার্য করেন।
গত 18 আগস্ট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে 2 মামলায় আওয়ামী লীগের 9 নেতাকর্মী জামিন থেকে মুক্ত হয়েছেন। 15 আগস্ট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লার আদালতে তাদের জামিনের আবেদন করা হলে আদালত জামিন মঞ্জুর করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার তাপু। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার সহ বিভিন্ন বিভাগের ডিনের উপস্থিতিতে প্রশাসন ভবনে উপাচার্যের দায়িত্ব বুঝে নেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে জাতির জনকের প্রতিকৃতিতে এবং শহীদ শামসুজ্জোহার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। করোনা পরিস্থিতি সামলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরাতে দ্রুত সব উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন নতুন উপাচার্য। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পদ্মা যমুনায় বাড়ছে পানি। বগুড়ার সারিয়াকান্দি সহ 3 উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। বাড়ি ঘরে কোমর পানি, তলিয়ে গেছে ফসলি জমিও। এদিকে শরীয়তপুরেও শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বেড়েছে যমুনার পানি। এতে বগুড়ার সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা উপজেলার 12টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। প্রয়োজনীয় সামগ্রী সহ গবাদি পশু নিয়ে নৌকায় করে উঁচু জায়গায় আশ্রয়ের খোঁজে ছুটছেন অনেকেই। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর দিন পার করছেন শত শত পরিবার। পানির মধ্যে বাড়ি ঘর পড়ে গেছে, মুরগি গেছে, আমরা এখন কি করবো? বন্যা আসে কোনো সাহায্য পা নাই। সরকার এখন পর্যন্ত কোনো সহযোগিতা পায়নি। 2 টন চাউল পাচ্ছি, কিন্তু এখন দোয়ার সাহস পাচ্ছি না। দ্রুত দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তাদের পয় নিষ্কাশন, সুপেয় পানি এবং স্বাস্থ্য বিভাগের মাধ্যমে স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। পদ্মার পানি শরীয়তপুর পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জাজিরা ও নড়িয়া উপজেলার 10টি ইউনিয়নের 45টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে গ্রামের সড়কগুলো। নাই, কোনো কিছু নাই, আটতে পারি না, চলতে পারি না, যাইতে পারি না, নৌকা নাই। প্রধান সড়ক ছাড়া যে রাস্তাগুলি আছে পানিতে তলিয়ে গেছে। পানির নিচে বেশিরভাগ এলাকার ফসলি জমি। এতে আগাম ফসলের বীজতলা নষ্টের দুশ্চিন্তায় দিশেহারা কৃষক। আহসানুল করিম, সময় সংবাদ। গাছে গাছে শোভা পাচ্ছে গোলাপি, লাল আর সবুজ ফল। উদ্যোক্তা আতিকুর রহমান দিনাজপুরের কাহারোলে বাগানটি গড়ে তুলেছেন। জেলায় জনপ্রিয়, সুস্বাদু, পুষ্টিগুণ সমৃদ্ধ ড্রাগন চাষ বাণিজ্যিক ভিত্তিতে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। কৃষি বিভাগ বলছে জেলার মাটি ও আবহাওয়া ড্রাগন ফল চাষের উপযোগী। দিনাজপুর থেকে গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। নাটোর থেকে লাভের আশায় চাষি আতিকুর রহমান 19 একর জমি লিজ নিয়ে গড়ে তুলেছেন দিনাজপুরের কাহারোলে কান্তা ড্রাগন বাগান। 10,000 গাছ রয়েছে এ বাগানে। এবার ফলনও এসেছে, খেতেও সুস্বাদু। ড্রাগন ফলের বাগানগুলো পরিচর্যা ও ফল উত্তোলনে 30 জন শ্রমিক কাজ করছেন। দৃষ্টিনন্দন গাছ ও ফল দেখে অনেকে অবাক। ড্রাগন ফল চাষে সফলতার কাহিনী শুনে অনেকে ছুটে আসছেন। বেকার যুবক ও শিক্ষার্থীরা আগ্রহী এ ফল চাষে। এখানে আমরা 25 হইতে 30 জন লোক কাজ করি। এখান থেকে আমাদের মোটামুটি সংসার চলে। আমি বাগান দেখতে আসছি, তো আমারও ইচ্ছা আছে এরকম একটা বড় বাগান করার। স্কুল বন্ধ থাকাকালীন আমাদের বাড়ির পাশে বাগান, তাই বাগানে কাজ করতেছি। করোনার জন্য আমাদের লেখাপড়া বন্ধ, এখানে কাজ করে আমাদের পরিবারের অনেক খরচ হয় এবং আমাদের পকেট খরচ হয়। বাজারজাতকরণের সমস্যার কথা তুলে ধরে বাগান মালিক বললেন, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এ ফল চাষ করে অনেকেই স্বাবলম্বী হতে পারবে। বাজারজাত ব্যবস্থাপনা এতটাই খারাপ যে বছরে আমরা যারা এরকম ফল বাগানে আছি আমরা অনেক লোকসান বা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি। কৃষি বিভাগ বলছে জেলার মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের জন্য উপযোগী। আম, লিচু বা এরকম কোনো ফল উৎপাদন করা যায় না, সেই সমস্ত জায়গাতেও কিন্তু যে অতি অল্প পরিসরেও কিন্তু 2-3টা ড্রাগনের ঝোপ আমরা করতে পারি। চলতি বছর দিনাজপুরে 71 হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হয়েছে। প্রতি বছর ড্রাগন ফল স্থানীয় বাজারে 350 টাকা থেকে 450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর।
আলুর দাম কমে যাওয়ায় উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জের কৃষকরা পড়েছেন বিপাকে। আলুভিত্তিক অর্থনীতিও এখন হুমকির মুখে। আলুর দর নিয়ে বিস্তারিত খবর জানাতে মুন্সিগঞ্জের মুক্তারপুর হিমাগারে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাব তার কাছে। উজ্জ্বল, রিচার্ড, আপনি যেমনটি বলছিলেন যে এখানকার কৃষক যারা রয়েছেন তারা কিন্তু এখন একরকম দিশেহারা পরিস্থিতিতে আছেন যে হিমাগারে যে তারা আলু সংরক্ষণ করেছেন এতে তাদের খরচ পড়েছে কেজি প্রতি 18 থেকে 20 টাকা, কিন্তু এখন বাজারে কিন্তু 10 থেকে 11 টাকা 20 পয়সা পর্যন্ত সর্বোচ্চ দাম পাইকারি। আমি যে হিমাগারটিতে আছি আপনাকে যদি দেখাতে পারি যে এখানে কিন্তু এখন হিমাগার থেকে আলু বের করার একটা ভরা মৌসুম চলছে। এই হিমাগারটিতে কিন্তু 6,80,000 বস্তা, যেগুলো 50 কেজি ওজনের, এই পরিমাণ কিন্তু আলু সংরক্ষিত ছিল কৃষকের এবং সংরক্ষণকারীদের। সেখান থেকে কিন্তু তাদের 2,10,000 বস্তায় পর্যন্ত বেরিয়েছে। এরকম 18-20 টাকা খুচরা বাজারে আর পাইকারি বাজারে 10 থেকে 11 টাকা 20 পয়সা পর্যন্ত, এটি কোনোভাবেই তারা বলছেন গ্রহণযোগ্য না। এবং আলুর যে বহুমুখী ব্যবহার, এই বহুমুখী ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি যে উৎপাদিত যে আলু, এই আলুগুলোকে সঠিক কাজে লাগানোর গেলে কিন্তু এই পরিস্থিতি তৈরি হতো না। বলছিলেন যে গেল মৌসুমে আলুর দাম বেশি থাকবার কারণে কিন্তু এবছর আলু বেশি রোপণ করেছেন কৃষক ভালো দামের আশায়, কিন্তু তাতে আরো কিন্তু পরিস্থিতি উল্টো হয়েছে এবং এই আলুর বাজারে ধস নামার পরিস্থিতি তাদেরকে নাবিশ্বাস ফেলেছে এখন। এবং সংশ্লিষ্টরা বলছেন যে এই আলু ভিত্তিক অর্থনীতি এখানে যেই হুমকির সম্মুখীন হয়েছে, এখানে আলু ঘিরে কিন্তু অন্তত 75,000 পরিবার এই জেলায় সংশ্লিষ্ট আছেন। তারা সরাসরি এবং পরোক্ষভাবে আলুর সঙ্গে জড়িত, কারণ এখানকার অধিকাংশ জমিতে কিন্তু আলু আবাদ হয় এবং এই আলু আবাদকে ঘিরে যে তাদের হিমাগার ব্যবসা, তাদের এখানকার আড়ত এবং বিভিন্ন জায়গায় আলু সরবরাহ করা, কিন্তু এখানে যে আলুগুলো রোপণ হচ্ছে এই উৎপাদিত আলু কিন্তু দেশের বাইরে পাঠানোর সহ এখানে যে বিভিন্ন ধরনের বহুমুখী ব্যবহারের যে উপযোগী সেগুলোর কিন্তু অগ্রগতি না থাকবার কারণে এই চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জের আলুর সবশেষ খবর। রিচার্ড, আলুর বাজার দরের সবশেষ খবরাখবর জানাতে মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের করোনা পরিস্থিতি। দেশটির 75% মানুষ টিকার আওতায় এসেছে। ভ্যাকসিন নেওয়া পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে ভিজিট ভিসাও। এতে স্বস্তি ফিরলেও এখনও বাংলাদেশের সঙ্গে নিয়মিত বিমান চলাচল শুরু না হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা দেশে আসতে পারছেন না। শিবলি আল সাদিকের রিপোর্ট। পরিকল্পিত স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যবিধি মানার কারণে সংযুক্ত আরব আমিরাতের করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। দেশটিতে এরই মধ্যে 74 লাখের বেশি মানুষ টিকার আওতায় আসায় জনগণের মাঝে সংক্রমণ নিয়ে আতঙ্ক অনেকটা কমে এসেছে। সোমবার থেকে ভ্যাকসিন নেওয়া পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে ভিজিট ভিসাও। এদিকে করোনা নিয়ন্ত্রণে আসতে শুরু করলেও বাংলাদেশের সাথে ফ্লাইট চলাচল স্বাভাবিক না হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে দিন দিন উৎকণ্ঠা বাড়ছে। সবাই ভ্যাকসিন নিয়ে নেন, আর ভ্যাকসিন না আনলে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে খুবই সমস্যা পোহাতে হবে। সংযুক্ত আরব আমিরাত এক্সপো 2020-কে সামনে রেখে সম্প্রতি র্যাপিড পিসিআর টেস্টের শর্ত সাপেক্ষে বেশ কিছু দেশের সাথে ফ্লাইট যোগাযোগ পুনঃস্থাপন করলেও বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ফিরে আসার ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ। অন্যদিকে বাংলাদেশের বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্ট ক্যাম্প বসানোর জোর দাবি জানিয়ে আসছেন প্রবাসীরা। রিপিট টেস্টের কারণে নাকি বাংলাদেশ থেকে আসতে পারতেছে না। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করব, সরকারকে অনুরোধ করব যেন আমাদের প্রবাসীরা যেভাবে হোক কর্মস্থলে এসে যেন যোগদান করতে পারে। রেমিটেন্স যোদ্ধাদেরকে দুবাইতে আসার জন্য সুযোগ করে দিবেন। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে র্যাপিড পিসিআর টেস্ট বসানোর কথা জানানো হলেও কবে নাগাদ তা বাস্তবায়ন হবে তা নিয়ে উদ্বিগ্ন অবস্থায় রয়েছে প্রবাসীরা। রেমিটেন্স যোদ্ধাদের দিকে তাকিয়ে সরকারকে উদ্যোগী হওয়ার দাবি জানিয়েছেন তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। অবশেষে ইতালি প্রবাসীদের জন্য এলো খুশির খবর। দীর্ঘ 4 মাস পর ইতালি প্রবেশে বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 31 আগস্ট থেকে চালু হচ্ছে বিমান যোগাযোগ। এতে করে ছুটিতে গিয়ে বাংলাদেশে আটকে পড়া কয়েক হাজার প্রবাসীর জন্য ইতালি প্রবেশে আর কোনো বাধা রইল না। বিস্তারিত ইতালির ভেনিস থেকে সহকর্মী মাকসুদ রহমানের রিপোর্টে।
ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে গত 2রা মে থেকে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে সব ধরনের যাত্রীবাহী বিমান যোগাযোগ স্থগিত করে ইতালি। সবশেষ নিষেধাজ্ঞা বলে 30 আগস্ট পর্যন্ত সময় নির্ধারিত ছিল। শনিবার এক বৈঠকে শর্ত সাপেক্ষে 31 আগস্ট থেকে দেশগুলোর সঙ্গে পুনরায় যাত্রীবাহী বিমান চলাচলের সিদ্ধান্ত নেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শর্তে বলা হয়, ইতালি প্রবেশের পূর্বে 72 ঘন্টার মধ্যে করতে হবে পিসিআর টেস্ট। এছাড়াও প্রবেশ করে 10 দিন নির্ধারিত স্থানে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। ইতালি সরকারের এমন ঘোষণায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে বাংলাদেশে আটকে পড়া কয়েক হাজার প্রবাসীর ইতালিতে ফিরতে আর কোনো বাধা রইল না। তারা ইতালি প্রবাসীতে আছি, দীর্ঘ 4 মাস বিগত ফ্লাইট বন্ধ ছিল, বাংলাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এখন ইতালি সরকার ফ্লাইট চালু করেছে। বাংলাদেশের কয়েক হাজার মানুষ, বাংলাদেশে ইতালির প্রবাসী যারা ছিল তারা বাংলাদেশে গেছে, আসতে পারেনি। কয়েক হাজার মানুষ আটকা আছে। এই বিদায় ইতালি সরকার আমাদের বাংলাদেশের সাথে ফ্লাইট যোগাযোগ চালু করেছে। এই হিসাবে আমরা ইতালির সরকারের সুস্বাগত এবং ধন্যবাদ জানাই। গেল বছর নভেম্বর ও ডিসেম্বর মাসে বাংলাদেশে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে দীর্ঘ বিড়ম্বনায় পড়েন প্রবাসীরা। চলতি বছরের প্রথম দিকে ইতালির করোনা পরিস্থিতি খারাপ থাকায় ওই সময় বাংলাদেশ সরকার দেশটির সঙ্গে সব ধরনের যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে উপমহাদেশে ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ বেড়ে গেলে বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় ইতালি। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। একে তো করোনার টিকাই নেননি, আবার শ্রেণীকক্ষে এসে খুলেছেন মাস্ক। শিক্ষকের এমন কর্মকাণ্ডে কোভিডে আক্রান্ত হয়েছে স্কুলের অর্ধেকের বেশি শিক্ষার্থী। ঘটনাটি ক্যালিফোর্নিয়ার একটি প্রাথমিক স্কুলের। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন ঘটনা। করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী চলছে টিকাদান কর্মসূচি। একই সঙ্গে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। করোনার টিকা না নিলে এবং মাস্ক না পরলে ভাইরাসটি কতটা বিপদ ডেকে আনতে পারে তার একটি নমুনা উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির এক প্রতিবেদনে। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে সিডিসি জানায়, গত মে মাসে কোভিডের উপসর্গ থাকার পরও ক্যালিফোর্নিয়ার একটি প্রাথমিক স্কুলে ক্লাস নিয়েছেন এক শিক্ষক, যার টিকা নেওয়া ছিল না। এমনকি ক্লাসের মাঝপথে মাস্ক খুলেছিলেন তিনি। সেটি যেন কাল হয়ে দাঁড়িয়েছে। শিক্ষকের এমন কর্মকাণ্ডে সেই ক্লাসের অর্ধেকের বেশি শিক্ষার্থী কোভিডে আক্রান্ত হয়েছিলেন। এরপর ঘটনা বহু দূরে গিয়েছে। সেই শিক্ষার্থীদের মাধ্যমে স্কুলের অন্য শিক্ষার্থীরাও আক্রান্ত হয়েছে। এমনকি ভাইরাস পৌঁছে গেছে তাদের পরিবারের সদস্য এবং কমিউনিটির অন্যদের দেহেও। স্কুল কর্তৃপক্ষ জানান, কোভিড থেকে শিক্ষার্থীদের বাঁচাতে সব ধরনের নিয়মই জারি ছিল। ক্লাসরুমে শিক্ষক শিক্ষার্থী সবার মাস্ক পরা ছিল বাধ্যতামূলক। শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব মেনেই বসানো হয়েছিল। দরজা জানালাও নিয়ম মাফিক খোলা রাখা হয়েছিল যাতে বাতাস চলাচলের জন্য। তারপরেও ওই শিক্ষকের অবহেলার কারণে এমন ঘটনাটি ঘটেছে। রাহানুল রানা, সময় সংবাদ। করোনাও আটকাতে পারেনি তাদের বিয়ে। মুখে মাস্ক পরে বিয়ের পিঁড়িতে 200 দম্পতি। গণবিয়ের এই অনুষ্ঠানটি হয়ে গেল পেরুর লিমা শহরে। এই 200 দম্পতির মাঝে 87 বছর বয়সী বড় ছিলেন। বিয়ের অনুষ্ঠানে বর কনের আত্মীয়দের ফেসবুক লাইভে অংশগ্রহণের সুযোগ করে দেয়া হয়। ভালোবাসা কোনো বাধা মানে না, যা আবারও প্রমাণ করল পেরুর নবদম্পতিরা। করোনার চোখ রাঙানি উপেক্ষা করে শনিবার একত্রে বিয়ের পিঁড়িতে বসেন পেরুর 200 দম্পতি, যেখানে করোনায় মারা গেছেন প্রায় 2 লাখ এবং এ পর্যন্ত আক্রান্ত 21 লক্ষাধিক। স্বাস্থ্যবিধি মেনেই রাজধানী লিমায় হয়ে গেল অনাড়ম্বর এই গণবিয়ের অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন শহরের মেয়র জর্জ মুনোজ। তবে বিয়ের আগে করোনার টেস্ট করানো হয় প্রতিটি দম্পতিকে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন কেবল তারাই বসতে পেরেছেন বিয়ের পিঁড়িতে। আমরা জানি বিয়েটা সারা জীবনের জন্য। এটা খুব সুন্দর একটা অনুভূতি। কিছুদিন আগেও আমার জীবন বলতে কিছুই ছিল না। ওর সাথে পরিচয় হওয়ার পর আমি জীবনের অর্থ খুঁজে পেয়েছি। মহামারীর মধ্যেও তাই দুজন এক হবার সিদ্ধান্ত নেই। বরকনের মধ্যে সবচেয়ে বয়স্ক ছিলেন 87 বছর বয়সী বর ওলগা ভেলাস্কুয়েন্স লরেন্সিও। তার স্ত্রীর বয়স 82 আর সবচেয়ে ছোট বর
ছিলেন 24 বছর বয়সী মার্কো, যার প্রেমিকার বয়স ছিল 19 বছর। ফেসবুক লাইভে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। আত্মীয়রা বিয়েতে অংশগ্রহণ করেন এই ফেসবুক লাইভে। এখানে 200 দম্পতির একত্রে বিয়ের আয়োজন করছি। বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষের এমন বিয়ের আয়োজন করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। অনুষ্ঠানের শেষে বিয়ের লাইসেন্স দেওয়া হয় নবদম্পতিদের। এরপর তারা বাগানে গিয়ে ছবি তুলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন। জিনিয়া শেখ, সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাতানো ম্যাচের প্রমাণ পাওয়ায় প্রথম বিভাগে নামিয়ে দেয়া হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। একই সাথে আজীবন নিষিদ্ধ করা হয়েছে ক্লাব সংশ্লিষ্ট 4 কর্মকর্তাকে। বাফুফে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে 14 জন দেশি ও বিদেশি ফুটবলারকেও। সেই সঙ্গে 5 লাখ টাকা জরিমানাও করা হয়েছে আরামবাগকে। তবে বাফুফে জানিয়েছে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে ক্লাবটি। এদিকে পাতানো ম্যাচের অভিযোগ অস্বীকার করেছেন আজীবন নিষিদ্ধ ক্লাব কর্মকর্তা মিনহাজুল ইসলাম মিনহাজ। কয়েক মৌসুম আগেও ঢাকার ফুটবলে অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল আরামবাগ ক্রীড়া সংঘ। কিন্তু ক্যাসিনো কাণ্ডের পর শুরু হয় দৈন্যদশা। আর্থিক সমস্যায় জর্জরিত আরামবাগের পুরনো সংগঠকরা সমস্যা সমাধানে বিভিন্ন পৃষ্ঠপোষকদের হাতে দায়িত্ব তুলে দেয়। তবে তাতে ক্লাবের ভাগ্যের পরিবর্তন হয়নি, উল্টো এদের মাধ্যমে ব্যাটিংয়ের যাত্রা শুরু হয় আরামবাগে। ঘরোয়া ফুটবলের বিস্ফোরা হিসেবে আগে থেকেই ছিল পাতানো ম্যাচ। চলতি প্রিমিয়ার লিগের লাইভ বেটিং, ম্যাচ ফিক্সিং, ম্যাচ ম্যানিপুলেশন ও অনলাইন বেটিং এর অভিযোগ উঠেছিল আরামবাগের বিরুদ্ধে। এশিয়ান ফুটবল ফেডারেশন বিপিএল এ বিষয়টির অস্তিত্ব খুঁজে পাওয়ার পরেই আরও গভীরে গিয়ে তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে বেরিয়ে আসে থলের বিড়াল। আরামবাগের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুস্পষ্ট প্রমাণ পায় বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। ফুটবলের স্বার্থে মিনহাজুল ইসলাম মিনহাজ সহ 4 কর্মকর্তাকে আজীবন ও 14 জন দেশি ও বিদেশি ফুটবলারকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের সাজা। এরই মধ্যে রেলিগেশনে পড়া আরামবাগকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি করা হয়েছে আর্থিক জরিমানা। তবে ক্লাবটির আপিলের সুযোগও রেখেছে বাফুফে। আরামবাগ ক্লাব সংশ্লিষ্ট খেলোয়াড়, অফিসিয়াল, তাদের বিষয়গুলোতে আসলে খুব স্পষ্টভাবে জিনিসটা প্রতীয়মান হয়েছে এবং সেই আলোকেই আমাদের বিএফএফ ডিসিপ্লিনারি কমিটি ডিসিশন নিয়েছে। এনিবডি ক্যান অ্যাপিল এবং সেটা অ্যাপিল কমিটির জুরিসডিকশন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মিনহাজ। পাতানো খেলা হয়েছে কি না হয়েছে এই বিষয়ে তো আমি এখনো ক্লিয়ার না, কোনো কিছুই দেখাইতে পারিনি এখন পর্যন্ত, শুধু আর্থিক সহযোগিতা করছিলাম। অবশ্যই আপিল করব। জরিমানার অর্থ আগামী 1 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ফুটবল দলের খবর। 3 জাতি টুর্নামেন্ট সামনে রেখে কিরগিজস্তানে প্রথম দিনের মতো অনুশীলন করেছে জামাল ভুঁইয়ারা। দলের ফুটবলারদের সার্বিক ফিটনেস নিয়ে সন্তুষ্ট ট্রেনার ইভান রাজলোভ। একাদশে সুযোগ পেলে সামর্থ্যের সেরাটা দিতে চান প্রথমবারের মতো দলে সুযোগ পাওয়া আতিকুজ্জামান আতিক ও মিথুন মার্মা। 3 জাতি টুর্নামেন্টে অংশ নিতে এখন কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দীর্ঘ ভ্রমণ ক্লান্তির জন্য শনিবার অনুশীলন করেনি খেলোয়াড়রা। তবে একদিনের বিশ্রাম শেষে আজ অনুশীলন করেছে জামাল ভুঁইয়ারা। এদিন শুরুতে ফিটনেস কোচ ইভান রাজলভের অধীনে ঘাম ঝরান রহমত, তপু বর্মন, সোহেল রানারা। এরপর ফুটবলারদের পাসিং, ট্যাকলিং ও সেট পিসের ওপর গুরুত্ব দেন প্রধান কোচ জেমি ডে, যেখানে মাঠের এক পাশে জিকো, সোহেল, মিতুল মারমাদের নিয়ে ব্যস্ত সময় পার করেন গোলকিপার কোচ লেস ক্লিবলি। বাংলাদেশের সঙ্গে খুব একটা পার্থক্য নেই কিরগিজস্তানের কন্ডিশনের, তারপরও সেখানকার পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নিতে চায় জেমির দল। প্রথমবারের মতো স্কোয়াডে জায়গা পেয়ে উচ্ছ্বসিত আতিকুজ্জামান আতিক ও মিথুন মার্মা। একাদশে সুযোগ পেলে এই 2 ফুটবলার দিতে চান সামর্থ্যের সেরাটা। এই প্রথম বাংলাদেশ জাতীয় দলে জেমিদের আন্ডারে চান্স পাইছি। আমি অনেক খুশি যে প্রথম জাতীয় দলে চান্স পাইছি। তো চেষ্টা করব এইটা যেন কন্টিনিউ ধরে রাখতে পারি। আসলে এই প্রথম আমি বাংলাদেশ জাতীয় টিমে সুযোগ পেয়েছি, এই জন্য আমি অনেক খুশি, যা ভাষায় বলতে পারবো না। আমি চাইবো এখানে একাদশে সুযোগ করে নেয়ার এবং কোচ জেমিদের আস্থা যেন রাখতে পারি। এদিকে 2 প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহেদ ও তাহমিদ ইসলাম শিগগিরই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। আর দলের ফুটবলারদের সার্বিক ফিটনেস নিয়ে সন্তুষ্টির কথা জানান এই ট্রেনার।
এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিচ্ছে ফুটবলাররা। তাদের ফিটনেস নিয়ে আমি সন্তুষ্ট। ফুটবলাররা নিউট্রিশনের উপর গুরুত্ব দিয়েছে। সোমবার 2টি ট্রেনিং সেশন রয়েছে। আশা করছি এই টুর্নামেন্টে ভালো করবে দল। বাংলাদেশের প্রথম ম্যাচ ফিলিস্তিনের বিপক্ষে 5 সেপ্টেম্বর। এর 2 দিন পর জামাল ভুঁইয়াদের প্রতিপক্ষ কিরগিজস্তান। আর 9 সেপ্টেম্বর কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শেষ করবে লাল সবুজরা। সময় সংবাদ। ক্লাব লাইসেন্সিং এর জন্য দেরিতে আবেদন করলেও এএফসি কাপ খেলতে কোনো সমস্যা হবে না, এমনই দাবি করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান মঞ্জুর কাদের। আসর নিয়ে ইতিমধ্যে পরিকল্পনা শুরু করেছেন অধিনায়ক। শেষ পর্যন্ত শেখ জামাল এএফসি কাপ খেলতে ব্যর্থ হলে সুযোগ পাবে 3 নম্বরে থাকা ঢাকা আবাহনী লিমিটেড। ভালো কোনো কিছুর উপলক্ষ এলেই ফুটবলারদের নিয়ে তা উদযাপনের রীতিটা শেখ জামালের পুরনো। লিগে এবার চ্যাম্পিয়ন হয়নি তারা, তবে আবাহনী কিংবা সাইফের মতো দল পেছনে ফেলে হয়েছে রানার্স আপ, যার ফলে সুযোগ পেয়েছে এএফসি কাপ খেলার। ক্লাবের পক্ষ থেকে তারই ছোটখাটো সংবর্ধনা ফুটবলারদের জন্য। কিন্তু জটিলতা আছে। সম্প্রতি এশিয়ান ফুটবল কনফেডারেশন বেশ কট্টর। তাদের নির্ধারিত টুর্নামেন্ট খেলতে হলে থাকতে হবে লাইসেন্সিং, যে শর্ত এখনো পূরণ হয়নি শেখ জামালের। এজন্য এএফসি বরাবর আবেদন করেছে তারা। সব মিলিয়ে আশাবাদী ক্লাবের বড় কর্তা। আমরাই প্রথম গিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছিলাম। হাউ কুড ইউ আস্ক মি দিস কোয়েশ্চেন দ্যাট আমরা এফসি কাপে যেতে পারবো কিনা? এই যে এখন বসুন্ধরা কিংস যেই পর্যায়ে গেছে কোয়ার্টার ফাইনাল না, আমরা ফাইনালিস্ট হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছি এফসি কাপ খেলে। সো এফসি কাপে আমরা যেতে পারবো না, কে যেতে পারবে? আমরা রেজিস্টার্ড। আমাদের এই কথা আবার জিজ্ঞেস করেন কেন? তাহলে আমরা আগে কিভাবে গেলাম? দলে কোনো বড় তারকা না থাকলেও শেখ জামালের রানার্স আপ হওয়ার পেছনে বড় ভূমিকা বিদেশি ফুটবলারদের। আসছে মৌসুমেও তারা ধানমন্ডির ক্লাবেই থাকছেন বলে ইঙ্গিত কর্তৃপক্ষের। তারই আভাস পাওয়া যায় অধিনায়কের কথায়। আমরা শেখ জামালে সবাই একটা ভালো দল হয়ে পারফর্ম করি, তাই ভালো করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমাদের চেষ্টা থাকবে এই সুনাম ধরে রাখার। রানার্স আপ হয় আমাদের এএফসি কাপ নিশ্চিত হয়েছে। আপাতত এটা নিয়ে ভাবছি। এই টুর্নামেন্টে ক্লাবটির যে রেকর্ড আছে অবশ্যই চেষ্টা করব তা ছাপিয়ে যাওয়া। শফিকুল ইসলাম মানিক বহিষ্কার হওয়ার পর সহকারী কোচের অধীনে লিগ শেষ করেছে শেখ জামাল। তবে শীঘ্রই তাদের নতুন বিদেশি কোচ আসবে বলে জানিয়েছে ফুটবল কমিটির প্রধান। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীবাসীকে মেট্রো রেলের অভিবাদন। উত্তরা থেকে মিরপুর পর্যন্ত আনুষ্ঠানিক ট্রায়াল রান। কক্সবাজারে সাগরের বুকে দেশের সবচেয়ে বড় রানওয়ে নির্মাণ শুরু। 13 দিন এগিয়ে চিত্রনায়িকা পরিমণির জামিন শুনানি কাল। রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আইন ও সালিশ কেন্দ্রের আবেদন। চার মাত্রার হারিকেন আইডার আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলে আশ্রে পড়েছে ঘন্টায় 240 কিলোমিটার বেগে। ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়।